লিঙ্ক তো ওদের পাঠা দিছি, তোর ওরা ধরবে। লিঙ্ক দিলে ক্লাস করবে। ধর তো, হামিদ। আমি শুনতে পাইনি নাকি? রিক্স হয়ে যাবে। কারণ এখানে তো সাপোর্ট দেওয়া কেউ নেই, ওদের তুমি সেই দাও। কি ভাই? তো লিঙ্ক পাইছি, তুই ঢুকতো লিঙ্ক, তোর লিঙ্ক পাঠাইছি, দেখ তো লিঙ্কটা ঢুকতো। তোরা লিঙ্ক পাঠাইছি, কানে কম হনো, কান সাফ করবি। হ্যাঁ দেখ তো। এটা ঢোক, এটা ঢোক, শেয়ার পরে কইছে, আগে ঢোক, তোর দিক লাগে। কথা বোঝা যায়? হ্যাঁ, শোনা যায় তো। তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাইতেছে তো। আমার দেখতেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে টেবিল দেখা যাইতেছে, ডিজিটাল বোর্ড দেখা যাইতেছে তো। আচ্ছা, এই দুটো কুকুরের বাচ্চা কি এটা? ওরে বোকাই। এটা আমার আইডি, আমার আইডি। আমার এই জন্য কুকুরের বাচ্চা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তাহলে কি এটা করব, সাহস দেখাবো নাকি শুরু। ফেসবুকে যাবো? এখন চালু করে দেন, ভিডিওটা চালু করে দেন, আমি এটা শেয়ার করে দিতেছি এই ভিডিওটা। আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার, আপনি চালু করে দেন, আমি শেয়ার করে দিতেছি। সাউন্ডটা কমা দিয়ে রাখো। সাউন্ড তো আসবেই না। ইসমাইল,
ওরকম তো লেখা যাবে না। তোমার বামে কি করতে হবে, ডাইনে বেশি চলে গেছে। তোমার ডাইনে বেশি চলে গেছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার দেখা যাচ্ছে, আমার তো এখানে দেখা যাবে না। হ্যাঁ, ওই যে কি শফিক ভাইয়ের বোর্ড দেখা যাইতেছে ছবি- তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই শেয়ার করে দাও। সবিক, এটা এদিকে বেশি চলে গেছে, এটি বোধহয় ঠিক করতে হবে। ঠিক হয়ে গেছে। আপনাদের ওইখানে দেওয়ার কথা বলবেন, ওটা পাওয়া হ্যাঁ, যাবে। ঠিক আছে, থাক ওটাও। হ্যাঁ, ইংলিশ কিন্তু অল্প তো, ইংলিশ কিন্তু সময় দিতে হবে। ইসমাইল। হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, তুমি ওই যে এটা তো পিডিএফ বাইর করতে চাওনি এটার, আমি এটা তো উত্তর বলবো কিভাবে? হ্যাঁ, তুই কি পিডিএফ বাইর করতে গেছো 47-এর? ৪৪। পিডিএফ তো দিয়ে যাওনি। ও আচ্ছা, আসতেছি, আমি পিডিএফটা দিতেছি। নাই, যাইতে হবে। আবার 48-এর ওই লাগবে। আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা। ফোন দেন আমার হোয়াটসঅ্যাপে পাঠাই। আমার ফোন দিতে পারছি। আমি যে পাঠাই দিচ্ছি। আপনি তো অনেক করে তোমরা দেন। তারপরে নিয়ে যাবেন। আমি তো আগে একটা যাবো। করো, নিয়ে যাবেন। আর যারা জয়েন করবে তারা তোমরা তোমাদের মোবাইল মিউট করবে। তারপর দেখা যাক, আজকে আশা করি জুমে ক্লাস নিতে হয়তো অসুবিধা হবে না। চেহারা কালো দেন। তো তারপরে কন্টিনিউ করব জুমে। আর তোমরা এখন আমাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবে। যদি কেউ কোনো প্রশ্ন করতে চাও একটু বলে নেবে, স্যার একটা প্রশ্ন করতে চাই, তখন অন্যরা মিউট করবে, আমি প্রশ্ন শুনবো, তারপর উত্তর দেব। 47 বিসিএস প্রিলিমিনারি, এটা আমরা লং কোর্স বলতে, যে এটা জেনারেল মানে রেগুলার কোর্স যেটা, সেটা করতে পারছি না। এ আগে করেছি, প্রথম দিকে তো করেছি অনেক। এখন তোমাদের জন্য একটা স্বল্প মেয়াদে আমরা প্রশ্ন উত্তর অর্থাৎ সাজেশন আকারে আমরা ক্লাস নিচ্ছি। আর যেমন আজকে তোমাদের বাংলাদেশ বিষয়াবলীর দ্বিতীয় ক্লাস, এর আগের ক্লাসে আমি তোমাদের যুগ ভিত্তিক আলোচনা করেছি। 3টা যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এটা পিডিএফ তোমাদেরকে দেওয়া হয়েছে। আজকে আমি আমাদের রাজনৈতিক ইতিহাস, এটার উপরে অতীতে কতগুলো প্রশ্ন এসছে সেটা বলবো। আর সম্ভাব্য কতগুলো প্রশ্ন
আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং সেগুলোর উত্তর আমি প্রথমত তোমাদের কাছে জানতে চাইবো। যদি একজনও উত্তরটা বলতে পারো তাহলে আমি খুশি হব যে তোমাদের মধ্য থেকে কেউ না কেউ বলেছো, অর্থাৎ তুমি এই জায়গাগুলো পড়েছো, সে কারণে তোমাদের প্রশ্নের উত্তর বলতে হবে। তো আসো আমরা আলোচনায় চলে যাব। তোমরা একজন কি বলবে যে আমাকে দেখতে পাচ্ছ কিনা? তোমরা একটু বলবে যে যারা অংশগ্রহণ করেছো একটু বলবে দেখা যাচ্ছে কি ঠিক মতো? দেখো তো কেউ বলবে? কেউ তো দেয়নি। দেখা যায় না, ওদের নাম টাম দেখলাম তো। স্যার দুজন আছে, ইসমাইল আর হলো সাইফুল ইসলাম দেখুন একটা। হ্যাঁ, তুই এখন ঢোকে নেই। শফিকুল। স্যার আমি ঢুকছি তো। ও শফিকুল। কিন্তু কাপ পাবে কেন? এখন তো কাঁপে না। না ঢুকলে ক্লাস করবে।
আর লিঙ্কটা শেয়ার করে দেন। গোলাগুলি করি। হ্যালো, ওমর ফারুক। জি, আসসালামু আলাইকুম। স্যার ভালো আসাম, আছেন? এতদিন পর ঘুরলে আমি ক্লাস নেবো কিভাবে? জি স্যার। তুমি কেবল ঢুকলা, আর তো বুঝতেছি না এই যে স্যার দেখি। কোনো টাইম দিছিলেন? মানে হ্যাঁ, কয়টায় নাকি এখন 7টায় পরীক্ষা আমাদের চলতেছে? প্রিলিমে তো 7টায়। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। ঠিকই আছে হুম। স্যার, তিনজন আছে দেখতেছি। হ্যাঁ, আহ আপনি ছাড়া আরো দুইজন দেখতেছি, শফিকুল আলম না এমডি ওরা তো আর আমি। আমার সাথে লোক। ও এটা আচ্ছা আচ্ছা। তোমাদের আমি একটা কল দিচ্ছিলাম। তো স্যার এখনো জয়েন করে না, করবে সবাই। গ্রুপ 7টা তো। সাইজ ফর কল। ও, এখানে অডিও কলস এন্ড ভিডিও কলস আর অ্যাভেলেবেল ফর গ্রুপ আপ টু 50 পিপুল। এখানে তো গ্রুপে 100-র উপরে আছে, এই জন্য কল যাচ্ছে না। জি জি, কল আসবে না স্যার, মেম্বার বেড়ে গেছে তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু লিখে দাও তো, আপনার দ্রুত জয়েন করুন। আমি বলে দিচ্ছি, দেখে লিখতেছি স্যার, লিখতেছি। তোমরা দ্রুত জুমে জয়েন করো। আমরা জুমে ক্লাস শুরু করছি। এটা কালকে দুইটা ভাগ করে ফেলতে হবে, 50-50 করে, মানে অর্ধেক, 50-50 করে যখন হয়। স্যার হুম। এটা 50 জন পর্যন্ত কল দেওয়া যায়, 50 করে কল দেওয়া যাবে। কে আসলো? তৈরি থাকবে হবে। এখানে আমার কথা শুনতে। কল কল দেওয়া যাবে না, 50 জনের বেশি রে।
মানে এটা আপ টু 50 পর্যন্ত কল দেওয়া যায়, তারপর পরে পূর্বে কল দিলে ওরা জানতো যে আমার ডাকতেছে, জমাতে অপশন হয়েছে। গ্রুপ থেকেই তো নিস, হুম। গ্রুপ থেকেই তো নিচ্ছে, আসলে সবাই জানে নাকি? তো তুমি মেসেজ তো দেওয়া হচ্ছে। ফারুককে দিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, ওমর ফারুক তো আইছে, আর ওই ওরা কি দেখে নাই নাকি? আর আমি তো সব জায়গায় শেয়ার করলাম, এই যে টিচার গুলো শেয়ার করছি, তারপরে এই যে এটা না, এই যে প্রাইমারি, এটা তো করে শেয়ার করা, সবই তো শেয়ার করছি, তারপর মেসেঞ্জার তো শেয়ার করছি। মেসেঞ্জার তো শেয়ার করা। আচ্ছা, যাও। ওমর ফারুক, আসসালামু ভালো আলাইকুম। খবর জি স্যার। তো? আসসালামু আলাইকুম। জি স্যার। Awesome. আচ্ছা, তো তুমি তুমি বলো যে আমরা তো আসলে এই কদিন কয়েকবার জুমে চেষ্টা করে ফেল করেছি আর কি, হয়নি ঠিক মতো। তো আজকে সকাল থেকে আমরা মোটামুটি এটার একটা প্র্যাকটিস করেছি। তো এর আগে আমি 2021 সাল থেকে এই জুমে ক্লাস নিচ্ছি, তো কখনো কোনো অসুবিধা হয়নি। তো এখন তো নতুন অনেক কিছু নিউ ভার্সন এসছে। আগে যেমন আমাকে দিতে হতো পাসওয়ার্ড 6 ডিজিটের, এখন জি আর স্যার। পাসওয়ার্ড দিতে হয় না, এখন লিঙ্কে দিলেই হয়, লিঙ্ক মানে পাসওয়ার্ড। তো এখন, তো আজকে আমরা, তুমি তো বোধহয় আমাকে দেখতে পাচ্ছ ঠিক মতো না? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এই যে বোর্ড দেখা যাচ্ছে। স্যার বোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানেটা হচ্ছে যে সম্ভবত আমাদের জুমের এখন আজকের থেকে বোধহয় কোনো সমস্যা নেই। স্যার সমস্যা নেই, টাইমটা মনে হয় সমস্যা, ওই যে অনেকে চাকরি টাকরি করে তো অলরেডি, মানে ঠিক মতো জয়েন করতে পারে না 7টায় দিলে। আবার দেখা গেল অনেকে একে তো তো ছুটি পাইছে না, আবার তো অনেকে থেকে এখন গেছে। বেশি আছে। তো অন্তত 10%ও তো, বা 15%ও তো, 15-20 জনও তো কোনো অংশ নিতে পারে। তাও তো কথা থাকে যে না, ওরা ভিডিও রেকর্ডটা দেখে নিবে। তো যাই হোক, আমি একটু আলোচনা করে যাই যাতে কালকে আবার ঠিক মতো করা যায়। কালকে তো আহ, তোমাদের দৈনন্দিন বিজ্ঞানের ক্লাস আছে তোমাদের সাথে কিনা। কালকে 47 দৈনন্দিন বিজ্ঞান আব্দুল মালিকের, 48 দৈনন্দিন বিজ্ঞান আব্দুল মালিকের। এটা এটা ব্যতিক্রম যে মানে শুক্রবার আহ, কখনো কখনো পড়ে যাবে। 48 তোমাদের তো শুক্রবার আছে 4 দিন, শনি সোম বুধ শুক্র। তো যাক, আমরা ঠিক করেছিলাম যে আমরা কি করে যাব, এক একটা চ্যাপ্টার ধরে কত প্রশ্ন করা যায়, এবং অতীতে কত প্রশ্ন এসেছে তুমি খেয়াল করো যে এই যে তো আজকে বাংলাদেশ বিষয়াবলী 2, এই যে রাজনৈতিক ইতিহাস, দেখো রাজনৈতিক ইতিহাস, এটা হলো 1947 হবে, 1947 থেকে 1971, এটা সংশোধন করে দিচ্ছে, 1947 থেকে 1971। এই যে এইটুকু হচ্ছে আমাদের রাজনৈতিক ইতিহাস। তো একটু খেয়াল করো যে রাজনৈতিক ইতিহাস কি তাহলে এর আগে নেই? এরকম একটা প্রশ্ন হতে পারে না তোমাদের? ফারুক, আসো তো নাকি? ফারুক, শুনতেছো কথা? স্যার কথা কথা আসতেছে স্যার। কথা শুনছো?
কিন্তু একটু নেটে একটু প্রবলেম করে হালকা না, হালকা। হ্যাঁ হ্যাঁ, না এখন ঠিক আছে। এখন একটু ঠিক হলে বলো। ফারুক, শোনা যায়? স্যার শোনা যায়, মাঝখান থেকে আচ্ছা, কথা বলেন নাই মনে হয়, হ্যাঁ, কিছুক্ষণ আগে কথা বলেন নাই মনে হয়, বন্ধ ছিল না? না না, আমি এই জন্য এখন বলতেছি। এখন সেটা হলো, এই যে 47 থেকে 71 পর্যন্ত আমাদের রাজনৈতিক ইতিহাস, এই কথাটা বললে তোমাদের এই প্রশ্নটা হবে কিনা যে স্যার তাহলে কি এর আগে আমাদের রাজনৈতিক ইতিহাস নেই? হতে পারে না প্রশ্ন? জি স্যার। আচ্ছা, যেমন আমরা যদি দেখি যে সেই 1885 সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের জন্ম হয়েছে। আমাদের এই কংগ্রেসটা কি শুধু পূর্ব বাংলার জনগণ তথা বাঙালি জাতির জন্য কংগ্রেস ছিল, না ছিল না, না সারা ভারতের জন্য কংগ্রেস? সারা ভারতবর্ষের জন্য। আচ্ছা, এবার আসো, 1905 সালে বঙ্গভঙ্গ হলো, এবং এই বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় 1906 সালে মুসলিম লীগের জন্ম হলো। এই মুসলিম লীগের নাম ছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগ শুধু পূর্ব বাংলার মুসলমানদের রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামের জন্য প্রতিষ্ঠিত হয়নি, বরং সারা ভারতের মুসলমানদের অধিকার আদায়ের জন্য সংগ্রামের লক্ষ্যে মুসলিম লীগের জন্ম হয়েছিল। আমাদের এই বাংলার কেউ মুসলিম লীগ করত, কেউ কংগ্রেস করত, কিন্তু প্রশ্নটা হলো এই সময়টা শুধুমাত্র এই পূর্ব বাংলার মানুষের জন্য আমরা রাজনীতি করেছি। আর সেই রাজনীতিটা শুরু হয়েছে হলো আমাদের পাকিস্তান সৃষ্টি। পাকিস্তানটা সৃষ্টি, এই পাকিস্তানটা সৃষ্টি হলো কিভাবে? তোমাদের একটা দুর্বলতা হলো, তোমরা সবাই বলো না 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে? বলো। জি স্যার। 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছে, বলো না? জি স্যার। আচ্ছা, 14 আগস্ট পাকিস্তান কি নামে স্বাধীন হয়েছিল, তার নাম কি ছিল জানো না? না, জি স্যার। তো মনে তো হচ্ছে পাকিস্তানি, তাই না? এরকম তো মনে হচ্ছে না? জি। কিন্তু তুমি কাউকে জিজ্ঞেস করো যে 47 সালে 14 আগস্ট আমরা স্বাধীন হয়েছি, তখন আমাদের নামটা কি ছিল? আমাদের এই নামটা ছিল হলো তোমার ডোমিনিয়ন স্টেট অফ পাকিস্তান। অফ পাকিস্তান। তাহলে পাকিস্তান কি নামে স্বাধীন বলছি না আমরা, পাকিস্তান কি নামে 47 সালে 14 আগস্ট যাত্রা শুরু করলে একটু বলো তো? ডোমিনিয়ন স্টেট অফ পাকিস্তান। ডোমিনিয়ন স্টেট অফ পাকিস্তান। আর ভারত যাত্রা শুরু করলো ডোমিনিয়ন অফ ইন্ডিয়া।
তাহলে একটু বলো তো যে ভারত 14 আগস্ট পাকিস্তান কি নামে যাত্রা শুরু করলো? বলো। ডোমিনিয়ন স্টেট অফ পাকিস্তান আর হচ্ছে ডোমিনিয়ন অফ ইন্ডিয়া। বাস বাস। তাহলে ডোমিনিয়ন শব্দের অর্থ কি? বঞ্চিত, ডোমিনিয়ন শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত, অধিরাজ্য। বঞ্চিত। বঞ্চিত না, অবহেলিত না। অধিরাজ্য। ও আচ্ছা আচ্ছা, অধিকার। অর্থাৎ আমরা ব্রিটিশের অধীনে আমরা কি পেয়েছি, এখানে তোমাকে যেটা মনে রাখতে হবে, একটা রাষ্ট্রের পরিচয় হলো তার সংবিধান। একটা রাষ্ট্রের পরিচয় কিসের মাধ্যমে? বল, একটা রাষ্ট্র কিসের মাধ্যমে পরিচয় হয়? সংবিধান। সংবিধান। তো 47 সালে 14 আগস্ট কি পাকিস্তানের সংবিধান ছিল? না, না। ভারতে ছিল না। তাহলে আমরা কি দেখলাম, সেটা হলো খুব মনোযোগ দিয়ে দেখো, সেটা হলো 1956 সালের 23 মার্চ পাকিস্তানের প্রথম সংবিধান। তাহলে পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হচ্ছে কত সালে, কখন? 1956 সালের 23 মার্চ। সেদিন থেকে পাকিস্তানের নাম হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। আমাদের নাম হলো ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। তো এর আগ পর্যন্ত আমাদের নাম কি ছিল? ডোমিনিয়ন স্টেট অফ পাকিস্তান। অর্থাৎ ব্রিটিশের অধীনে আমাদের নামটা হলো ডোমিনিয়ন। এখন আমার সংবিধান হলো, এখন আমরা ব্রিটিশের আর অধিরাজ্য রইলাম না। আর ভারতে 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হলো 1950 সালে। সেদিন ভারতের ডোমিনিয়ন বাদ হয়ে নাম হয়ে গেল ডোমিনিয়ন ইউনিয়ন অফ ইন্ডিয়া। ডোমিনিয়নের পরিবর্তন হয়ে গেল ইউনিয়ন, ইউনিয়ন অফ ইন্ডিয়া। তাহলে 1950 সালের 26 জানুয়ারি থেকে ভারতের নামটা কি? ইউনিয়ন অফ ইন্ডিয়া। এর মধ্যে দিয়ে কি বাদ হয়ে গেল? ডোমিনিয়ন বাদ হয়ে গেছে, ডোমিনিয়নের জায়গায় ইউনিয়ন আসছে, ডোমিনটা বাদ হয়ে গেছে। আর পাকিস্তান? পাকিস্তানও কি ইউনিয়ন অফ পাকিস্তান হয়েছিল নাকি? এটা আমি খেয়াল করিনি। ডোমিনিয়ন স্টেট অফ পাকিস্তান। হ্যাঁ, সেটা পরিবর্তন হয়নি আর নাকি? সে পরিবর্তন হয়ে গেল 56 সালে 23 মার্চ, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। আচ্ছা, ইসলামিক রিপাবলিক। ঠিক আছে, ইসলামিক তাহলে কি, রিপাবলিক। তাহলে তুমি কি 47 সালের স্বাধীন কথাটা বলতে পারবো? জি, বলতে পারবো। মানে আমার কি যুক্তিসঙ্গত কারণে বলার সুযোগ আছে? না, নাই, সুযোগ এই নাই। আমরা বাংলাদেশ স্বাধীন কখন থেকে? আমরা বাংলাদেশ স্বাধীন 26 আর কেউ কি জয়েন করছে? আর কেউ? স্যার, আমরা আর কেউ তো বাংলাদেশ জয়েন স্বাধীন করে নাই স্যার, এভাবে কন্টিনিউ করবেন? 26 মার্চ 1971 থেকে। আমাদের বাংলাদেশ স্বাধীন কখন থেকে? 26শে মার্চ 1971 সাল থেকে। কেন? ঘোষণা হয়েছিল যে। আমাদের সংবিধান ছিল? না, ছিল না। সংবিধান ছিল, নাহলে তো আমি না, স্বাধীন হব না। উইদাউট কনস্টিটিউশন তুমি স্বাধীন রাষ্ট্র হবে না। আমরা স্বাধীন, যেমন তোমার আমেরিকা, পৃথিবীর প্রথম সংবিধান হচ্ছে আমেরিকায়। রাষ্ট্রের সংবিধান পৃথিবীতে কার প্রথম? ঠিক আছে।
যুক্তরাজ্যে না, আমেরিকা কত সালে? আমেরিকা। 1787 সালে। অথচ তারা স্বাধীন কখন? তারা স্বাধীন হলো 4 জুলাই 1776। তারা স্বাধীন কখন থেকে? 4 জুলাই 1776। আর তাদের সংবিধান হয়েছে কত সালে? পরবর্তীতে আর কি 87 সালে, প্রায় 1987 প্রায় সেপ্টেম্বর 10 মাসে বছর পরে, 10 বছর পরে, সংবিধান স্বাক্ষরিত হয়। এই যে 10-11 বছর। 4 জুলাই 1776 টমাস জেফারসন ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স হলে স্বাধীনতা ঘোষণা করে, সেদিন থেকে আমেরিকা স্বাধীন। আমাদের বাংলাদেশ 26 মার্চ 1971 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করলে দেশ স্বাধীন হয়েছে। এবং বঙ্গবন্ধুর নির্দেশে এবং নেতৃত্বে সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছে। এর মধ্যে 10 এপ্রিল 10/4/71 আমাদের স্বাধীনতার ঘোষণা সনদ, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এই কথাগুলো কি শুনেছো? জি শুনতেছি। শুনে এর আগে কখনো শুনেছো? আহ কিছুটা শুনেছি। আচ্ছা, ধন্যবাদ। এই স্বাধীনতার ঘোষণা সনদ, এটা 10 এপ্রিল 1971 ত্রিপুরার আগরতলায় গৃহীত হয় এবং সেটা কার্যকর দেখানো হয় 26 মার্চ 1971। এই যে স্বাধীনতা ঘোষণা সনদ, এটা হলো আমাদের বাংলাদেশের প্রথম সংবিধান। তাহলে আমাদের বাংলাদেশের প্রথম সংবিধানটার নাম কি? প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার ঘোষণা সনদপত্র। এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন। এই জন্য আমরা 71 সালের 26 মাসে স্বাধীন। এই ব্যাপারে বুঝতে পেরেছ? তাহলে এবার চলে আসো, সেটা হলো আমরা আসি যে 47 সালে যে পাকিস্তানটা হলো, সেই পাকিস্তান হওয়ার পর আমাদের ভাষা সমস্যা তৈরি করেছে না তারা, যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। স্যার, শোনো না এই কথাটা? জি শুনছি, অবশ্যই শুনছি। এখন এই যে ইয়াহিয়া খান বলেছিল। এখন যদি এরকম হয়, ওরা যখন ইংলিশে বলা হচ্ছিল উর্দু উর্দু শ্যাল বি দা SHALL শ্যাল বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই উর্দু উর্দু আগে অক্সিলারি ভার্ব শ্যাল বসবে না, উইল বসবে। আমি যদি স্বাভাবিকভাবে গ্রহণ করি অ্যাসার্টিভ সেন্টেন্স, যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এটা হওয়ার কথা না? জি। তাহলে সেখানে শ্যাল ব্যবহার করে আমরা উইলের জায়গায় শ্যালের জায়গায় উইল বসিয়ে আমরা কি মিন করি? যেমন তুমি বলো আই শ্যাল কাম, তুমি নাও আসতে পারতো, হ্যাঁ? তুমি বললে আমি আস যে আমি আই আসবো শ্যাল আসবো কাম, আমি আসবো। যদি বলো যে আই উইল কাম, আমি আসবো আমি আসবোই। আসবোই। বা আই মাস্ট কাম, যেটা বলো, এখানে উইল আই মাস্ট, তার মানে হচ্ছে কি অবশ্যই, একমাত্র। একমাত্র আমরা এটাকে এই সালে বাংলা করেছি উর্দু উর্দু ই উর্দু ই অর্থাৎ উর্দুর বাইরে আর কোনো ভাষা থাকবে না। কিভাবে থাকবে না সেটা তারা বলল, উর্দু হবে পাকিস্তানের ব্যবহার্যের ভাষা। ব্যবহার্যের ভাষা, ব্যবহার্যের ভাষা মানে হলো
মানুষ যাহা বলিয়া মনের ভাব প্রকাশ করে, মনের ভাব প্রকাশ তখনই হবে যদি তুমি আমার কথা বোঝো। আমি কথা বললাম, আমি চীনের একটা প্রদেশে যাইয়া বা জাপানের এক জায়গায় যাইয়া আমি চিল্লায় চিল্লায় বাংলায় কথা বললাম, তাতে কি কোন মানুষ বুঝবে? কি বলো? না স্যার, বুঝবে না। তাহলে আমার মনের ভাব প্রকাশ হলো না। হলো না। কিন্তু আমি যখন বাংলা কথা বলছি, তুমিও বাংলা ভাষা জানো, তুমি বাংলা, আমার কথা বুঝতে পারছো না তুমি? আমি কথা বুঝতে পারছি, কিন্তু এটাও এখানে মনের ভাব এখানে প্রকাশ নয়েজ হচ্ছে আছে, এই জন্য এখানে নয়েজ আছে, এই জন্য আমি মিউট করে রাখি। না। আমি সেই না, একটু অন্য অনেক থাকলে তো সুবিধা হতো। সেই জন্য আমার মনের ভাব প্রকাশ হচ্ছে। তাহলে মনের ভাব প্রকাশ তখনই হবে যদি আমি কথা বলে আমাকে বুঝাতে পারি, তাহলে মনে ভাব। তাহলে আমি বাংলায় কথা বলে মনে ভাব প্রকাশ করতে পারবো না। যারা, এটাই হচ্ছে ব্যবহার্যের ভাষা। তাহলে ভাষা ব্যবহার দুই ভাবে, একটা হচ্ছে ব্যবহার্যের, আর এই যে আমরা পড়ালেখা করছি শিক্ষার মাধ্যম, শিক্ষার মাধ্যম। তাহলে বলো তো যে ভাষা কয় রকম ব্যবহার হয়? দুই রকম। ব্যবহার্যের ভাষা, অর্থাৎ মানুষ যাহা বলিয়া মনের ভাব প্রকাশ করে তাহাই ব্যবহার্যের ভাষা। আর হচ্ছে শিক্ষার মাধ্যম, মানুষ যাহা পড়ালেখা করা করা তো শিক্ষার মানে ভাষার মধ্য দিয়ে, সেটা যে কোনো ভাষা হতে পারে। তাহলে আমি যদি বলি যে সারা পাকিস্তানের উর্দু হবে ব্যবহার্যের ভাষা এবং শিক্ষা হবে শিক্ষা হবে উর্দু মাধ্যম এবং উর্দু, তাহলে আমার শিক্ষার মাধ্যম যদি উর্দু হয়, ব্যবহার্যের মাধ্যম যদি উর্দু হয়, আর কোন ভাষার কি অবকাশ আছে? না স্যার। আমার ব্যবহার্যের ভাষা উর্দু, আর পড়ালেখা শিখবো উর্দুতে, সেখানে কি বাংলা ভাষার কোনো প্রয়োজন আছে? না স্যার, প্রয়োজন নাই। তাহলে বাংলা ভাষাটা বাতিল হয়ে গেল। আমরা 56% মানুষ বাংলায় কথা বলি। এখন তুমি একটু বলো, তুমি একটা যুবক ছেলে 1947 সালে তাদের এই ভাষা নিয়ে আলোচনাটাকে গ্রহণ করবে না বর্জন করবে? অবশ্যই বর্জন করব। বর্জন করবে। সেদিন বর্জন করেছিলেন আমাদের সেই মহান নেতারা, মৌলানা ভাসানী সাহেব, শেখ মুজিবুর রহমান সহ অনেক ছাত্র এবং জাতীয় নেতারা বর্জন করেছিলেন। এবং ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে 1952-এর 21শে ফেব্রুয়ারিতে গিয়ে রক্ত দেওয়া হলো। 1952-এর 21শে ফেব্রুয়ারি সালাম, বরকত, শফিক, জব্বার, শফিউর রহমানরা পৃথিবীর ইতিহাসে প্রথম এবং আজ অব্দি একমাত্র মাতৃভাষা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন। দেখো তো 52-এর 21 যারা বাংলা ভাষাভাষী মানুষ তাদের ঐক্যবদ্ধ করেছে কিনা? জি স্যার। এই ঐক্যবদ্ধতার অর্থ হলো জাতীয়তাবাদ। তোমার জাতীয়তাবাদ কথাটা তো শুনেছো, তাই না? জি স্যার। জাতীয়তাবাদ হলো ঐক্যবদ্ধতা, অর্থাৎ যেখানেই ঐক্যবদ্ধতা সেখানেই জাতীয়তাবাদ। এই ঐক্যবদ্ধতা, এই জন্য 52-এর 21 হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ। 47 সালে আমরা পাকিস্তানের জন্য ঐক্যবদ্ধ হইনি? জি হয়েছে। সেটাও তো একটা জাতীয়তাবাদ ছিল। সেটা কোন জাতীয়তাবাদ ছিল? জিন্নাহ সাহেবের দ্বিজাতির তত্ত্বের জাতীয়তাবাদ, ইসলামী জাতীয়তাবাদ, মুসলমানদের জাতীয়তাবাদ। 47 সালে যে জাতীয়তাবাদ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, 52-এর 21 কি সেই ঐক্যটা রেখেছে, না বাঙালি ঐক্য করে দিয়েছে? বাঙালি ঐক্য করে দিয়েছে। এই বাঙালির ঐক্য না হলে একাত্তরে বাংলাদেশ হতো? হতো না।
তার মানেটা হলো তোমরা সবাই একমত হবে, সেটা হলো যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ। এখন যদি 52-21টা হতো তাহলে আমরা কি হতাম না, দেখো যে খেয়াল করে। অন্যরা আছে ক্লাসে, আসলো না, মনটা ভালো লাগতেছে না আর কি। 1954 সালে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে যুক্তফ্রন্ট 309টার মধ্যে মাত্র মুসলিম লীগ পায় 9টা আসন। যে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করেছে, যে মুসলিম লীগ লাহোর প্রস্তাব দিয়েছে, যে মুসলিম লীগ 1906 সালে ঢাকায় জন্ম নিয়েছে, সেই মুসলিম লীগকে আমরা 1954 সালের নির্বাচনে দেখো তো মাত্র 9টি আসন দিয়ে তাদের চিরদিনের জন্য বিদায় করেছে কিনা। জি। তো যদি বলা হয় যে বিএনপির 2জন নেতার নাম বলো, 10জন নেতার নাম বলো, বলতে পারবে না? যাবে। আওয়ামী লীগের 10জন নেতার নাম বলো, বলতে পারবে না? যাবে। ওই এনসিপি 5জন নেতার নাম বলো, বলতে পারবে না? জি। জাতীয় পার্টির 5জন নেতার নাম বলতে, মুসলিম লীগের 1জন নেতার নাম বলতে পারবা? না। কেন পারবা না? আহ, ওই যে বিতাড়িত করছে। আর ভাই নাই, তাই পাবো কোথায়? নাই তো, হ্যাঁ। আমার এখানে যদি ফকির না থাকে তাহলে আমি ফকির পাবো কোথায়? জি। ক্লিয়ার হয়েছে? জি জি, ক্লিয়ার। নাই মানে কি, ওই যে 54 সালের নির্বাচনে ঝাঁটা পেটা করা হয়েছে। তোর একটা কথা জানো, বাগধারা হাতে হারিকেন ধরায় দেওয়া, জি জি। এর মানে কি? মানে শূন্য হাতে ফিরে যেতে পারে। হ্যাঁ, বিদায় দেওয়া, বিদায় দেওয়া। ফিরে যেতে পারে। তারপরে কিন্তু আছে, আগে ছিল, আমরা ছোটকালে দেখছি, কেউ হয়তো আইসে যাওয়ার সময় রাতে বেলা খাওয়া দাওয়া করে একটা হাতে হারিকেন ধরায় দেওয়া হলো, বিদায় দেওয়া হলো। 1954 সাল নির্বাচনে মুসলিম লীগের মার্কা ছিল হারিকেন। আচ্ছা আচ্ছা। তার মানে মুসলিম লীগকে কি ধরায় দেওয়া হয়েছে? হাতে হাতে হারিকেন ধরা দিচ্ছে। বিদায় করে দেওয়া হয়েছে। ওই যে বিদায়, আর তারা ফিরে আসতে পারেনি। তাহলে দেখো এটা হতো না। এটা যদি না হতো, 52-এর ঐক্য যদি না হতো, 1956 সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা রাখা হতো? না। হতো না। যদি 52-এর 21-এর মধ্যে ঐক্য না হতো, 1962 সালে শিক্ষা আন্দোলন করে শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল করা যেত? যেত না। যদি 52-এর 21-এর মধ্যে ঐক্য না হতো, 1966 সালে বঙ্গবন্ধু 6 দফা দিলে দ্রুত জাতি ঐক্যবদ্ধ হতো? হতো না। যদি 52-এর 21-এর মধ্যে দিয়ে ঐক্য না হতো, 1969-এর মহান গণ অভ্যুত্থান হতো? না। যদি 52-এর 21-এর মধ্যে দিয়ে ঐক্য না হতো, 1970-এর নির্বাচনে জাতি জাতির প্রতীক হিসাবে নৌকা ভোট দিত? দিত না। 71 সালে কিন্তু নৌকা মার্কা আওয়ামী লীগের প্রতীক ছিল না, এটা ছিল বাঙালি জাতির প্রতীক। দেশ জি। স্বাধীনের পর, বিজয়ের পর এখন এটা আওয়ামী লীগের প্রতীক। তাহলে এখন হচ্ছে, যদি 52-এর 21 না হতো, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় সারা জাতি ঐক্যবদ্ধ হতো? জি না। হতো না। তাহলে ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা হচ্ছে আমাদের কি ইতিহাস তাহলে। এই যে তোমাদের পিডিএফ এ চলে যাবে, পিডিএফ এখানে 47 পেয়ে যাবা, ই থাকবে না। এবার দেখো, স্যার পিডিএফ, এই গত যে ক্লাসগুলোর পিডিএফ, গত ক্লাসের পিডিএফ তো দেন নাই স্যার। দেওয়া আছে, তোমাদের গ্রুপে দেওয়া আছে। গ্রুপটা খুঁজো, তোমরা গ্রুপটা দেখো না যে, আমি বুঝি না যে তোমরা এই যে ছেলে মেয়েগুলো ক্লাস করছো, তুমি তো বোধহয় ভর্তি হও নাই। 1015 টাকা মাত্র। তোমরা তুমি দয়া করে 1015 টাকা, ওই যে আমার এই নাম্বারটা আছে না, জি, তোমরা বুঝি না যে এখন ছাত্ররা এরকম কেন, টাকাটা ইম্পর্টেন্ট না। ধরো যে 1000 টাকা, সেখানে পুরো টাকা হচ্ছে তোমার, এটা 01954, তারপরে 3টা 4,
2229 এই নাম্বারে তোমার পেমেন্ট করতে হবে। পেমেন্ট যদি পেমেন্ট করতে না পারো তাহলে আর একটা নাম্বার আছে, সেটা তুমি নগদ রকেটে পাঠাতে পারো, অসুবিধা নেই। অথচ তোমাদের বেশ কজন ভর্তি হয়েছে, কিন্তু এত ছেলে মেয়ে ক্লাসে বা জয়েন করেছো, তাদের ভিতরে সামান্য কয়েকজন ভর্তি হয়েছে। এটা সব টিচারের জন্য। আমি তো তোমাকে পড়িয়ে যে পড়াচ্ছি, আমি তো পড়িয়ে কোনো টাকা নেই না, নেবো না। আমি পড়িয়ে কোনো টাকা নেবো না। আগামী সপ্তাহে তোরা অ্যাপস পেয়ে যাবে, সেই অ্যাপসে তোমরা পরীক্ষা দেবে। এই যে বাংলা লিঙ্ক বিভিন্ন অ্যাপস থাকে না, এই যে জুমের অ্যাপস আছে, জি, সেই অ্যাপসটা ডাউনলোড করতে হয়। আচ্ছা ঠিক আচ্ছা, তেমনি আমাদের ফিউচার ফিট একাডেমির অ্যাপস ডাউনলোড করে নেবে, হয়তো আগামী কয়েকদিনের ভিতরে পেয়ে যাবে। এটা বেঙ্গালুরুতে করা হয়ে গেছে, আশা করছি দ্রুত পেয়ে যাবো। আচ্ছা যাও, এটা একটা বিষয় গেল। দেখো, আমি আমি প্রশ্নগুলো পড়ছি না। এই 13তম থেকে শুরু করে 46 পর্যন্ত, অর্থাৎ 46 থেকে 13তম বিশেষ পর্যন্ত দেখো। এই যে দেখো, এই যে 13তম আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার কে? 13তম বিশেষ। তাহলে 13তম বিশেষ থেকে শুরু করে আমাদের 46 বিষয় মোট 60টা প্রশ্ন হয়েছে। তাহলে এই আচ্ছা আচ্ছা। কতটা প্রশ্ন এসছে এই জায়গা থেকে? আপনাদের ইয়া থেকে 60টা প্রশ্ন চলে আসছে কমন। 13তম থেকে 46তম বিশেষ পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত যতগুলো আমরা 13তম বিশেষ থেকে যতটা পরীক্ষা হয়েছে, বিশেষে মোট প্রশ্ন এসছে এই কয়টা। এখন আমি তোমাদের আসছো, সেটা হলো সম্ভাব্য প্রশ্ন। আচ্ছা, 1947 সালে যে রাষ্ট্রটা হয়েছিল, সে রাষ্ট্রটা কাদের? কাদের? এই যে লেখা আছে, পাকিস্তান ছিল কাদের রাষ্ট্র? দেখতে পাচ্ছ না এটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে স্টেট অফ পাকিস্তান না? না না, মুসলমানদের মুসলিম। জন্য। ও আচ্ছা আচ্ছা। তাহলে পাকিস্তান কাদের জন্য? মুসলমানদের জন্য। মুসলমানদের। এই মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের প্রথম প্রস্তাব কে দিয়েছিলেন? এই প্রথম প্রস্তাবটা দিয়েছিলেন হলো তোমার আল্লামা ইকবাল। আল্লামা আল্লামা ইকবাল। ইকবাল, হ্যাঁ। এই আল্লামা ইকবালকে বলা হয় পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা। তিনি একজন উর্দু কবি। এই আল্লামা ইকবাল, এটা 1930 সালে এলাহাবাদে 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 মুসলিম লীগের বার্ষিক সভায় উনি সভাপতির ভাষণে বলেছিলেন, সেটা হলো তোমার পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, আর হলো বেলুচিস্তান। এই যে বেলুচিস্তান, এই 4টি অঞ্চলকে নিয়ে, এটি পড়তো, পাঞ্জাব, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান পড়তো। পাঞ্জাব, সিন্ধু, তারপরে এটা কি লিখছেন? উফো। পশ্চিম সীমান্ত প্রদেশ উফো কি প্রদেশ? উফো আর সিন্ধু বেলুচিস্তান। প্রদেশ নাকি না? এই 4টে অঞ্চলকে নিয়ে আল্লামা ইকবাল ও, মুসলমানদের জন্য একটা পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছে।
তাহলে আল্লামা ইকবাল প্রথম মুসলমানদের জন্য একটা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছেন কত সালে বলো? 1930 সালে কোথায়? এলাহাবাদে। আচ্ছা, সেই প্রস্তাবে তিনি কোন ভূখণ্ডকে একটা রাষ্ট্র করতে করেছিলেন মুসলমানদের জন্য? পাঞ্জাব, পাঞ্জাব, সিন্ধু আর সিন্ধু উপসাগরীয় প্রদেশ আর বেলুচিস্তান। আচ্ছা, এখানে কি 47 সালে আমরা পাকিস্তান হইনি? 47 সালে আমরা তো পূর্ব পাকিস্তান হয়েছিলাম নাকি? জি জি। তো সে আমাদের এখানে কি আমরা আসি? এই না, 4টি এখানে মধ্যে আমরা আসি মুসলমানদের রাষ্ট্র হিসেবে? আছি। নাই। আমরা নাই না, পাঞ্জাবেও নাই, এখানে নাই। নাই উত্তর পশ্চিমবঙ্গ বেলুচিস্তানে কি পূর্ববঙ্গ আছে নাকি? নাই। না তাহলে না না, ধারণা ভৌগোলিক ভাবে নাই। হ্যাঁ নাই, আমরা নাই। এবার আসলে সেটা হলো 1900 এরপর পাবে, তার পেয়ে গেলে আমি পরে আর বোঝাচ্ছি তোমাকে যে এরপরে আরো কি প্রস্তাব আসতেছে। মুসলমানদের প্রথম রাষ্ট্র হয়ে গেল, এটা হয়ে গেল। কে প্রথম পাকিস্তান নামকরণ করেন? কে প্রথম পাকিস্তান নামকরণ করেন? আল্লামা ইকবাল। তার নাম না, তার নাম হলো রহমত আলী, চৌধুরী রহমত আলী। ও আচ্ছা আচ্ছা, নামকরণ করেন চৌধুরী রহমত আলী। তার নামটা হচ্ছে চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী। তাহলে পাকিস্তান নামকরণটা করেছেন কে? চৌধুরী রহমত আলী। আচ্ছা, আমি একটু পরে দেখাচ্ছি যে পাকিস্তান কিভাবে আসলো সেটা দেখাচ্ছি। দেখো, পাকিস্তান নামে কয়টি শব্দ, পাকিস্তান যে নামটা, এই যে পাকিস্তান, কি নাম বলো? পাকিস্তান না? এই পাকিস্তান নামে কয়টা শব্দ, কি কি? পাকিস্তানের কয়টা শব্দ আছে? পাকিস্তান কি আলাদা একটা শব্দ না বেশি শব্দ? পাকিস্তান হ্যাঁ, দুইটা আছে না? একটা শব্দ দুইটা না? শব্দ, দুইটা শব্দ না, পাক। না, সেটা হচ্ছে, হ্যাঁ একটা সেটা শব্দ নাকি? উনি দুটো দুটো অর্থবোধক শব্দ। একটা হচ্ছে পিএকে, পাক, এটা হচ্ছে উর্দু শব্দ। আচ্ছা, হ্যাঁ সেটাই। উর্দু শব্দ, এর অর্থ হচ্ছে পবিত্র। তাহলে আর আই বাদ দাও, STAN, স্থান, এটা হলো ফার্সি শব্দ, এর অর্থ হলো জায়গা। তাহলে উনি পাক, স্থান, পবিত্র জায়গা, এই দুটো শব্দ নিলেন। আর এই দুটো শব্দ বানাতে তিনি যে বর্ণ নিয়েছেন, এই বর্ণ আবার 5টা জায়গার নামে। তাহলে এই বর্ণ কয়টা জায়গায় রয়েছে? 5টা জায়গায়। সেখানে 5টা জায়গা। 5টা জায়গায়, সেখানে আহ, সেখানে পি ফর পাঞ্জাব, এ ফর এইখানে হচ্ছে আফগানিয়া, আফগানিয়া হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের স্থানীয় নাম। কে ফর কাশ্মীর, তাহলে পি ফর পাঞ্জাব, এ ফর আফগানিয়া, কে ফর কাশ্মীর। তাহলে বলতো পাক, পাকে 3টা শব্দ। আবার এই 3টা শব্দে 3টা বর্ণ, 3টা বর্ণের প্রথম বর্ণে কোন স্থান? পাঞ্জাব, এতে আফগানিয়া, কেতে কাশ্মীর। পাঞ্জাব, এই যে হয়ে গেল। তারপরে চলে যেটা যাও। কাশ্মীর। এরপর তুমি আসো, এস বাদ দিয়ে স্থান, এস, এস ফর সিন্ধু, আর TAN, এটা বেলুচিস্তানের শেষ 3টা বর্ণ। তাহলে পাঞ্জাব,
আফগানিয়া, কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান। কয়টা সিন্ধু, জায়গা হলো? বেলুচিস্তান। আইটা বাদ 5টা যাবে, কি আই। বড় তো বড়? হ্যাঁ, 5টা হইলো, কিন্তু আইটা কি বাদ যাবে? পাঞ্জাব, আফগানিয়া, কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান। এখানে কি আমরা পূর্ব বাংলা আছি? না, এখানে নাই আমরা। এখানেও না। এবার আসো, এখানে বর্ণ নিয়ে নামকরণ হয়েছে কয়টা নামে? বর্ণ নিয়ে পাকিস্তান নামকরণ করা হয়েছে, বড় তাড়াতাড়ি। 5টা না? 1940 সালে মার্চ মাসে কোন তারিখে লাহোরে মুসলিম লীগের সভা হয়? এটা হচ্ছে 22 চাय বানাকা दूध से दूध दूध दे বানাকা তো মুড়ি দিয়ে খাই খিদাটা নেই শব্দ করে কে? স্যার, একজন জয়েন করছে, ওই যে আশরাফিল জান্নাতি, উনি আচ্ছা ওইখান থেকে। জান্নাতি, শুনতেছো আমার কথা? জান্নাতি শুনতে পাচ্ছো? আচ্ছা, তাহলে 1940 সালের মার্চ মাসে শফিক, সেটা হলো 22 ও 23 আর 21, 22 ও 23 মার্চ, 22 ও 23 মার্চ 1940 লাহোরে মুসলিম লীগের সভা হয়। তাহলে 40 সালে তোমরা জানো যে শেরে বাংলা লাহোর প্রস্তাব দিয়েছিল, তাই না? তাহলে এবার আসো, পরেরটা চলে যাই। মোহাম্মদ আলী জিন্নাহ কখন টু নেশন থিওরির জনককে? মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ। মানে টু নেশন বলতে কি, ওই দ্বিজাতি তত্ত্বের থিওরি? হ্যাঁ, দ্বিজাতি তত্ত্ব বাংলায়। আমরা আমরা তুমি একটু খেয়াল করো, আমি কোন ক্যাটাগরির প্রশ্ন করছি, জি, ঠিক আছে। এইটা একটু খেয়াল রেখো। এখন এই টু নেশন থিওরি, অর্থাৎ 1940 সালের মার্চ মাসের 22 তারিখে মুসলিম লীগের আর 23 সভায় তারিখ মুসলিম লীগের সভাপতি জিন্নাহ প্রথম ভাষণ দিয়ে বললেন, ভারতে মুসলমানরা হচ্ছে একটা নেশন, হিন্দু হচ্ছে একটা নেশন। এই দুই নেশনের ভিত্তিতে ভারত ভাগ হতে হবে। তাহলে টু নেশনটা হচ্ছে মুসলমান একটা নেশন, ভারত একটা নেশন, সরি হিন্দু একটা জাতি, মুসলমান একটা জাতি। এই দুটি ধর্মীয় সম্প্রদায়কে জাতি হিসাবে আখ্যায়িত করে তিনি বললেন, এই দুই জাতির ভিত্তিতে ভারত ভাগ হতে হবে। এই জন্য আমি বলছিলাম যে আমাদের 48 সালে পাকিস্তানের পিছনে রয়েছে জিন্নাহ সাহেবের এই টু নেশন থিওরি রয়েছে। এটা আমাদের জাতীয়তাবাদ ছিল, অর্থাৎ আমরা মুসলমানদের রাষ্ট্র চাই। ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এরপর দেখো কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। আমি বলে দিচ্ছি, সেটা হলো বাংলা প্রদেশের বা অখণ্ড বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক। উনি বলেছিলেন, ভারতের মুসলিম অধ্যুষিত উত্তর পূর্বাঞ্চল, মনোযোগে দেখতে হবে, উত্তর পূর্বাঞ্চল নিয়ে হবে একটা রাষ্ট্র, আর উত্তর পশ্চিমাঞ্চল
নিয়ে হবে আরেকটি রাষ্ট্র। এই দুটো রাষ্ট্র নিয়ে হবে একটা ফেডারেল স্টেট বা যুক্তরাষ্ট্র। তাহলে পূর্ব বাংলা, এই উত্তর পূর্বাঞ্চল মানে আমাদের এই অঞ্চলটা আসাম টাসাম এইগুলো নিয়ে এইটা হবে একটা রাষ্ট্র। তাহলে আমরা পূর্ব বাংলা বা মুসলিম অধ্যুষিত এই অঞ্চলটা মুসলমানদের রাষ্ট্রের বিবেচনায় প্রথম অংশ পেলাম কোথায়? লাহোর প্রস্তাবে। এই লাহোর প্রস্তাবে পেয়ে সেই মুসলিম লীগ মুসলমানদের রাষ্ট্রটা কোন ধরনের হবে বলো? বলতে পারছো?